আজকে আবারও চলে আসলাম আমাদের লজিক বা যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের মধ্যে সর্বশেষ যে চ্যাপ্টারটি আছে চ্যাপ্টার 7। এই চ্যাপ্টারের উপরে আজকে আমরা মূলত আলোচনা করব এবং এই থেকে আমরা যেসব বিষয় আমরা হয়তো বা ভুলে গিয়েছি বা ভুলে যেতে পারি ওই সব বিষয়গুলো বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব এবং মূলত আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস করব আজকে। ঠিক আছে, তো আমরা আমাদের এই চ্যাপ্টারটি হচ্ছে মূলত আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের যে ভিত্তিটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা যদি আমাদের প্রথম সৃজনশীলে যাই, এক্ষেত্রে দেখো বলা আছে যে ঢাকা বোর্ড 2022-এ দেখো বলা আছে এক্ষেত্রে কতে কারণ কি। কারণ কি? কারণ হচ্ছে তোমার একটি কার্যের, ঠিক আছে, তোমার কোনো ঘটনার পূর্ববর্তী অপরিবর্তনীয় শর্ত নিরপেক্ষ এবং অব্যবহৃত পূর্ববর্তী ঘটনাকে ওই ঘটনার কারণ বলে। তার মানে এইখানে দেখো কিছু শর্ত দেয়া আছে, যেটা হচ্ছে তোমার পূর্ববর্তী ঘটনার ওই ঘটনাটার পূর্ববর্তী যেটা অপরিবর্তনীয়, যেটা শর্ত নিরপেক্ষ এবং অব্যবহৃত পূর্ববর্তী। ঠিক আছে, এইগুলা হচ্ছে তোমার ওই ঘটনার কারণ। ঠিক আছে, তো আমরা যদি খতে দেখো বলা হচ্ছে কারণ ও শর্ত এক নয় কেন। কারণ হচ্ছে তোমার দেখো একটি কার্যের একটি মাত্র কারণ থাকে, কিন্তু একটি কার্যের জন্য কিছু একটি কার্যের জন্য যে কারণগুলো থাকে ওই কারণটা কিছু শর্ত নিয়ে তোমার করা হয়। ঠিক আছে, তোমার গঠিত হয়। ঠিক আছে, যেমন যে ক্ষেত্রে তোমার শর্ত তোমার কিছু সদর্থক শর্ত থাকতে পারে, যেমন এই ঘটলে এই কাজটা ঘটবে, একই সাথে এই ঘটনা যদি না ঘটে তাহলে এই ঘটনাটা ঘটবে। তার মানে দেখো শর্ত সদর্থক নর্থক হইতে পারে, কিন্তু কারণের ক্ষেত্রে এইসব বিষয় না। কারণ শুধুমাত্র তোমার একটাই থাকবে, যেটা কার্যের ক্ষেত্রে তোমার থাকবে, আর যেটা তোমার কিছু বৈশিষ্ট্য বলে দিয়ে অপরিবর্তনীয় শর্ত নিরপেক্ষ পূর্ববর্তী ঘটনা। ঠিক আছে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলছে যে গতে বলছে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন মিল রয়েছে। দেখো এক্ষেত্রে একটি ঘটনার কথা বলা হয়েছে, তাপ, যেটা কি কি কারণে ঘটতে পারে, সূর্যালোকের কারণে, আগুনের কারণে, বিদ্যুতের কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে। তো এটা দেখো আসলে কয়েকটা কারণ দেওয়া হয়েছে, তো এটা আসলে কোনটা, এটা দ্বারা আসলে আমাদেরকে বোঝানো হচ্ছে দেখো বহু কারণবিদ। এবং এই বহু কারণবিদ দিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে অনেকগুলা প্রশ্ন এসছে। ঠিক আছে, আমরা কিন্তু পরবর্তীতে দেখো এগুলা নিয়ে আর করবো না, যদি আসে আমরা স্কিপ করে যাব। দেখো বহু কারণবিদ হচ্ছে যে আমরা জানি যে একটি কার্য ঘটানোর জন্য একটি মাত্র কারণই থাকে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে তাপ এই কার্যটা ঘটানোর জন্য এই ক্ষেত্রে আমাদের সূর্যালোক, তারপরে এই ক্ষেত্রে দেখো আমাদের তোমার আগুন, তারপর আরেকটা বিষয় তোমার এই ক্ষেত্রে বলা হয়েছে, মানে তিনটা বিষয়। কিন্তু আমরা জানি যে তোমার একটা ঘটনার জন্য একটা মাত্র কারণ, যে কোনো একটা মাত্র কারণ তোমার এক্ষেত্রে ঘটতে পারতো, কিন্তু এক্ষেত্রে একাধিক কারণ বলা হয়েছে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলা কিন্তু তোমার বলা হয় বহু কারণবিদ, যে একটা ঘটনার পিছনে যখন তোমার একাধিক কারণ থাকে, মানে বহু কারণ থাকে, তখন সেটাকে বহু কারণবিদ বলা হয়। দেখো তাপ নামক কার্যের জন্য এক্ষেত্রে সূর্যালোক, আগুন, বিদ্যুৎ ইত্যাদিকে দেখানো হয়েছে, অর্থাৎ সূর্যালোকের দ্বারাও তাপ হতে পারে, আগুন দ্বারাও তাপ হতে পারে, কিন্তু এবং বিদ্যুৎ দ্বারাও তাপ হতে পারে। অর্থাৎ তাপ নামক কার্যের একাধিক কারণ রয়েছে, যেহেতু উদ্দীপকের তাপ কার্যের জন্য একাধিক কারণ দেখানো হয়েছে, অতএব উদ্দীপকের দ্বারা বহু কারণবাদ নির্দেশিত হয়েছে। ঠিক আছে, বহু কারণবিদ এক্ষেত্রে নির্দেশ করা হয়েছে। তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে তোমার উদ্দীপকের মতবাদটি কি গ্রহণযোগ্য। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেমন গতে থাকবে যে কোন কারণটা বহু কারণবিদ, এবং তারপর দেখো পরবর্তীতে বলা হবে এই মতবাদটি গ্রহণযোগ্য কিনা। এই ধরনের সৃজনশীল অনেক বেশি আসবে। ঠিক আছে, এসছে আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে। তো এটা কি গ্রহণযোগ্য কিনা? এটা গ্রহণযোগ্য নয়। কারণ কি? আমরা যদি দেখি যে আমরা জানি যে তোমার যুক্তিবিদ্যার নিয়ম অনুসারে, ঠিক আছে, একটি মাত্র কারণের জন্য তোমার একটি মাত্র কার্যের জন্য একটি মাত্র কারণ থাকতে হয়। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে নির্দেশিত হয়েছে বহু কারণবিদ। অতএব বহু কারণবিদ যুক্তিবিদ্যার দিক থেকে আলোচনা করলে বহু কারণবিদকে গ্রহণ করা যায় না। কারণ কি? বহু কারণবিদ অনুযায়ী কার্যের একটি নয়, বহু কারণ রয়েছে। যেমন উদ্দীপকের তাপের জন্যই তোমার দেখো সূর্যালোক, আগুন কিংবা বিদ্যুতের কথা বলা হয়েছে। কিন্তু আমরা জানি যে তোমার কার্যের জন্য একটি মাত্র তোমার কে বলা হয়। ঠিক আছে, বহুকারণবিদ কার্যের সার্বিকীকরণ করা হয়, কিন্তু কারণের সার্বিকীকরণ করা হয় না। তার মানে এক্ষেত্রে দেখো তোমার এই ক্ষেত্রে যে বিষয়টা ঘটতেছে, দেখো এইটা যদি বহুকারণবিদকে যদি আমরা ধরে নেই যে একটা কার্যের পিছনে বহু কারণ থাকে, তাহলে কিন্তু আমাদের যে তোমার থাকে তোমার
কারণের যে সংজ্ঞাটা থাকে, ঠিক আছে, এই কারণের সংজ্ঞাটা কিন্তু মিথ্যা হয়। কারণ কি জানি, আমরা জানি একটি কার্যের জন্য একটি কারণ থাকে, এবং কারণ হচ্ছে তোমার একটি ঘটনার অব্যবহিত, শর্ত নিরপেক্ষ, অপরিবর্তনীয় এবং তোমার অব্যবহিত তোমার একটি বিষয়, ঠিক আছে। কিন্তু বহুকারণবিদে এটা বলা হয় না, তার মানে এই ক্ষেত্রে আমাদের বহুকারণবিদকে গ্রহণ করা যায় না বা এটা গ্রহণযোগ্য নয়। তারপর দেখো এটা আমাদের বলা হচ্ছে কতে যে আরোহের ভিত্তি কত প্রকার, আরোহের ভিত্তি কত প্রকার, আরোহের ভিত্তি হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। আরোহের ভিত্তি দুই প্রকার, একটা হচ্ছে কি আকারগত ভিত্তি, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। খতে দেখো বলা হচ্ছে আরোহের আকারগত ভিত্তি প্রয়োজন কেন। এবার আমাদের বলতে হবে আরোহের ভিত্তি হচ্ছে দুটি, একটা হচ্ছে আকারগত ভিত্তি, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। এখন আকারগত ভিত্তিটা কি, আকারগত ভিত্তিটা হলো যে বিষয়ের উপর ভিত্তি করে আরোহের আকারগত দিক গড়ে ওঠে তাকে আরোহের আকারগত ভিত্তি বলে, ঠিক আছে। আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে সার্বিকতা হলো আরোহের আকারগত দিক, ঠিক আছে। সার্বিকতা কি, আরোহের আকারগত দিক। তাই আরোহের আকারগত দিক প্রতিষ্ঠার জন্য সত্যতা অনুযায়ী আরোহের তোমার কি প্রয়োজন, আরোহের আকারগত ভিত্তি প্রয়োজন। দেখো এক্ষেত্রে গতে বলা হচ্ছে রহিমের বক্তব্য তোমার পাঠ্যর কোন বিষয়কে নির্দেশ করে। রহিমের বিষয়টি কি, আমরা প্রকৃতিতে অনেক ঘটনা ঘটে, প্রকৃতিতে কি হয়, অনেক ঘটনা ঘটে, এটা কোন বিষয়কে নির্দেশ করছে, এটা আমাদের নির্দেশ করছে হচ্ছে তোমার কি বলে, তোমার এই যে তোমার নিয়মানুবর্তিতার নীতি, ঠিক আছে। প্রকৃতির যে নিয়মানুবর্তিতার নীতি সেটাকে এক্ষেত্রে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে। প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতা কি, আরোহের আকারগত ভিত্তির, আরোহের আকারগত ভিত্তির একটা হচ্ছে তোমার নিয়মানুবর্তিতার নীতি। নিয়মানুবর্তিতার নীতি আরোহের একটি মৌলিক নীতি, এর সংজ্ঞা দেওয়া যায় না, কারণ এটা যেহেতু মৌলিক নীতি তাই এটার কোনো আলাদা কোনো সংজ্ঞা নেই। তবে এটার মূল কথা কি, মূল কথা হলো প্রকৃতির সর্বত্র একই রূপ বিরাজমান, যদি একই ঘটনা ঘটে তাহলে বারবার একই জিনিস ঘটবে, ঠিক আছে। যেমন তুমি যদি আগুনের উপর বারবার পানি দাও আগুনটি বারবার নিভে যাবে, মানে প্রকৃতি একইভাবে একই জায়গায় যদি তুমি একই কাজ করো একই ঘটনায় ঘটবে, ঠিক আছে। তুমি আগুনের উপর যতবার পানি দিবে ততবারই আগুন নিভে যাবে, ঠিক আছে। এরকম না যে তুমি আজকে আগুন বৃহস্পতিবারে আগুনের উপর পানি দিলে নিভে যায়, কিন্তু শুক্রবারে আগুনের উপর পানি দিলে আগুনটা নিভে না, এরকম কোনো বিষয় নেই। প্রকৃতি নিয়মের উপাসক, মানে প্রকৃতি সবসময় একটা নিয়ম মেনে চলে, এটাই হচ্ছে তোমার প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, ঠিক আছে। এটাই তোমার উদ্দীপকে নির্দেশ করা হয়েছিল। তারপর ঘতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে করিমের বক্তব্য। করিমের বক্তব্য কি, এদের মধ্যে সুসম্পর্ক রয়েছে, তার মানে প্রকৃতির মধ্যে যে সুসম্পর্ক রয়েছে এই বিষয়টা এক্ষেত্রে বলা হয়েছে। তার মানে এটা কোন বিষয়টাকে নির্দেশ করে, এটা নির্দেশ করে কার্যকরণ নিয়মকে, ঠিক আছে। কার্যকরণ নিয়ম কি, আকারগত ভিত্তির একটি অংশ, আমরা জানি যে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। আরেকটি বিষয় হচ্ছে তোমার প্রকৃতির আকারগত ভিত্তি, ঠিক আছে। এই আকারগত ভিত্তিটি হচ্ছে একটি স্বতঃসিদ্ধ নিয়ম, ঠিক আছে। স্বতঃসিদ্ধ নিয়ম, এই নিয়ম অনুযায়ী তোমার আমরা জানি যে কারণ এবং কার্যের মধ্যে তোমার আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। এই নীতি বিবেচনা করে যখন বিনা কারণে কোনো কার্য ঘটে না, প্রতিটি কার্যের পিছনে একটি কারণ থাকে এবং একটি কার্যের পিছনে শুধুমাত্র একটি কারণই থাকে। কারণ থাকলে, কারণ না থাকলে কার্য হয় না। কারণের কার্যকরণ নিয়মকে সদর্থক বা নিরর্থক দুইভাবে প্রকাশ করা যায়। সদর্থক দিক থেকেই করলে কি হয়, সদর্থক দিক থেকে আবার দুইভাবে, জগতের প্রত্যেকটি ঘটনায় কার্যকরণ শৃঙ্খলে বাধা এবং প্রতি ক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। আর নর্থক দিক থেকে আবার কোনটা, নর্থক দিক থেকে আবার দুইটা, জগতের কোনো ঘটনাই স্বতঃস্ফূর্তভাবে ঘটে না এবং কোনো ঘটনায় অন্য ঘটনাকে অনিয়মিতভাবে অনুসরণ করে না, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার তুলে ধরতে হবে। এবং উদ্দীপকে যেহেতু আমাদের বলা আছে, উদ্দীপকের সাথে করিম সাহেবের বক্তব্যের সাথে যে প্রতিটি প্রাকৃতিক ঘটনার সময়ের মধ্যে সুসম্পর্ক রয়েছে, এটা মূলত কার্যকরণ নীতিকেই করা হয়, যে একটি কার্য ঘটলে একটি কারণ হবে, একটি কার্য ঘটার জন্য প্রতিটি কার্যের জন্য একটি কারণ থাকতে হবে, এবং কারণটা কি, ঠিক আছে। কারণ কাকে বলে, যে কারণ হচ্ছে তোমার কোনো ঘটনা পূর্ববর্তী, অপরিবর্তনীয়, শর্ত নিরপেক্ষ এবং অব্যবহিত পূর্ববর্তী ঘটনা হলো ওই ঘটনার কারণ। এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে ব্যাখ্যা করতে হচ্ছে, ঠিক আছে। তো পরবর্তী সৃজনশীলে যদি আমরা যাই, দেখো বলা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি কি, আমরা জানি যে এটা একটা মৌলিক নীতি, ঠিক আছে। এটা একটা মৌলিক নীতি, এর জন্য এর কোনো সংজ্ঞা নেই, তবে তোমার আকারগত একটা ভিত্তি, এটার কোনো সংজ্ঞা নেই, যেহেতু তুমি বলবে যে এটা একটা মৌলিক নীতি এবং এটা তোমার আরোহের আকারগত ভিত্তি। তারপর দেখো খতে বলা হচ্ছে কারণ হলো সদর্থক এবং নঅর্থক শর্তের ভিত্তি। এটা আমরা দেখো এই ক্ষেত্রে কিন্তু পড়ে এসেছি, দেখো যে সদর্থক এবং নঅর্থক দুই দিক থেকে তোমার করা যায়, ঠিক আছে। কার্যকরণ নিয়মকে সদর্থক নঅর্থক দুই দিক থেকে, সদর্থকের দুইটাই আছে, আবার নঅর্থকের দেখো দুইটাই আছে, ঠিক আছে, দুইটাই আছে। এই বিষয়গুলো তোমার এখানের খতে তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে।
গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের দৃশ্য 1, উদ্দীপকের দৃশ্য 1 কোন ধরনের কার্য সংমিশ্রণের ঘটনা ঘটেছে। দৃশ্য 1-এ কি হয়েছে দেখো, লেবুর রস, চিনি, পানি এগুলোকে বলা হচ্ছে কারণ, আর একটা কার্য কি তোমার কার্যটা হচ্ছে শরবত। কোন ধরনের কার্য মিশ্রণ, এই ক্ষেত্রে কোন ধরনের কার্য সংমিশ্রণের কথা বলা হয়েছে, আমরা এই ক্ষেত্রে বলে দিয়েছে কার্য সংমিশ্রণ, তবে কোন ধরনের সেটা বলেনি, সেটা হচ্ছে তোমার ভিন্ন জাতীয়। কারণ এই ক্ষেত্রে যদি দেখো তুমি, এক্ষেত্রে দেখো তুমি কি কি দেওয়া হয়েছে, লেবুর রস, চিনি, পানি, তিনটা ভিন্ন জিনিস দেওয়ার ফলে, এই তিনটা জিনিস দেওয়ার ফলে তৈরি হয়েছে কি শরবত। এই শরবতটা কিন্তু আবার একটা ভিন্ন জিনিস, এই শরবতটা কিন্তু একই জিনিস না, ঠিক আছে। তার মানে এই যে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ, মানে এই তিনটার ফলে যদি একই জিনিস আউটপুট হতো তাহলে ওটাকে বলা হতো তোমার কার্য সম্বন্ধীয় তোমার সংমিশ্রণ ঘটেছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ভিন্ন কার্য বা ভিন্ন জাতীয় কার্যের সংমিশ্রণ ঘটেছে, কারণ এক্ষেত্রে এই তিনটা বিষয় সংমিশ্রণে এই তিনটা বিষয় সরাসরি এক্ষেত্রে নাই, বরং আলাদা নতুন একটা উপাদান তৈরি হয়েছে, যার ফলে এক্ষেত্রে আমাদের এটাকে ভিন্ন ধরনের কার্য সংমিশ্রণ ঘটেছে, ঠিক আছে। কথা দেখো বলা হচ্ছে উদ্দীপকের দৃশ্য 2 এ উল্লিখিত যুক্তিটির বৈধতা। কি বলা আছে, ডিম খেয়ে ফেলার পরীক্ষায় ডিম খেয়ে পরীক্ষা দেওয়ায় বন্যায় পরীক্ষা ফেল করেছে, অতএব ডিম খাওয়ায় পরীক্ষা ফেল করার কারণ। হাউ ফানি, ঠিক আছে। অথচ আমরা ডিম খায় পরীক্ষা দিয়েছি প্রতি পরীক্ষার আগে, ঠিক আছে। আর 93% আমাদের ছিল, আর ও ডিম খায় পরীক্ষা দিয়েছে। তার মানে কি ও আসলে ভাই নিজে লেখাপড়া করেনি, ডিমের দোষ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে কোনটা, এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো কাকতালীয় অনুপপত্তি ঘটেছে, মানে তুমি একটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় যেটার সাথে তোমার কোনো যোগসূত্র নেই, কোনো ঘটনার এই কার্যটা যে ফেল করে, এই কার্যটার সাথে ডিম খাওয়ার কোনো সম্পর্ক নেই, কোনো কারণই নেই। তুমি পরীক্ষায় খারাপ করেছো, তুমি খারাপ লিখেছো, তুমি খারাপ পড়েছো, এর সাথে তোমার এটার কোনো সমস্যা নেই। তুমি ডিম খেয়েছো, তুমি ডিম না খেলে কি, তো তুমি ডিম না খেলে কি তুমি যা পড়ো নাই তা তোমার মাথায় এসে পড়তো, কিংবা তুমি ডিম খাওয়ার ফলে কি তোমার পড়ার জিনিসটা কি মাথা থেকে বের হয়ে গেছে, এগুলো হয় না, ঠিক আছে। অতএব এটা কিন্তু আমাদের কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। কারণ দেখো, কারণ থাকে কার্যের আগে আর কার্য কারণের পর, তার মানে কার্যটা যে পরীক্ষা এটা ঠিক আগের যে মুহূর্তটা যে কার্যটাই করেছে, যেমন লেখা, ঠিক আছে। এক্ষেত্রে তার হয়তো বা লেখা নেই বা ভালো লেখা নেই, এর জন্য কিন্তু সে ফেল করেছে। ডিম খাইছে, তারপর বাসা থেকে গেছে, তারপর পরীক্ষার হলে বসছে, প্রশ্ন পেয়েছে, তারপর লিখেছে, তারপর ফেল করেছে, এটার সাথে কোনো নেই। অতএব এটা কি কাকতালীয় অনুপপত্তি ঘটেছে এক্ষেত্রে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে সমজাতীয় কার্য সংমিশ্রণ কি, সমজাতীয় আমরা ওই যে জাস্ট বলে আসলাম যে ওটা ছিল ভিন্ন জাতীয় আর এটা হচ্ছে সমজাতীয়। মানে তোমার এক্ষেত্রে কি করে দেখো, এক্ষেত্রে যখন ভিন্ন কারণে একসাথে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন হয় এবং কার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যে সমজাতীয় হয়। মানে এই যে কার্য থেকে ভিন্ন ভিন্ন কার্য সংমিশ্রণ হয়ে একটা কারণ ঘটালো, কিন্তু এই কার্য থেকে সমজাতীয় তোমার কোনো কারণ হয় তাহলে কিন্তু সেটাকে সমজাতীয়, এই সংমিশ্রণটাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলা হয়। দেখো খতে বলা হচ্ছে নিরীক্ষণ এবং কেন, তারপর গতে দেখো বলা হচ্ছে তোমার উদ্দীপকের কারণ সম্পর্কে তোমার কোন ধরনের মতবাদ প্রকাশ পেয়েছে, ঠিক আছে। নিরীক্ষণ এবং পরীক্ষণ কি, এটা আমাদের দেখো বই সুন্দর মতো দেওয়া আছে। নিরীক্ষণ এবং পরীক্ষণ কি, একটার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় তোমার সায়েন্টিফিক পরীক্ষার প্রয়োজন, একটার ক্ষেত্রে আমাদের কৃত্রিম, একটার ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক, একটা আমাদের এই বিষয় এটা হচ্ছে আমাদের বেসিক পার্থক্য নিরীক্ষণ এবং পরীক্ষণের। উদ্দীপকের কারণ সম্পর্কে কোন ধরনের মতবাদ প্রকাশ পেয়েছে, কারণ সম্পর্কে কোন ধরনের মতবাদ, পোলাও খাওয়া, বিরিয়ানি খাওয়া, রুটি খাওয়া, ভাত খাওয়ার ফলে কি হয়, ক্ষুধা নিবারণ হয়। তার মানে এটা কোন কারণ, এটা হচ্ছে আমাদের বহু কারণ। বহু কারণবাদকে এই ক্ষেত্রে করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো উদ্দীপকে উল্লিখিত মতবাদটির গ্রহণযোগ্যতা। উদ্দীপকে উল্লিখিত মতবাদটির গ্রহণযোগ্যতা কি, আমরা পড়ে আসছি যে এটার গ্রহণযোগ্যতা নাই, গ্রহণযোগ্যতা নাই, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আরোহের ভিত্তি কত প্রকার, আরোহের ভিত্তি দুই প্রকার আমরা জানি, আকারগত ভিত্তি, বস্তুগত ভিত্তি। আরোহমূলক লম্ফ, আরোহের প্রাণ, এটা আমরা পড়ে এসেছি। তারপরে যদি বলি যে আরোহমূলক লম্ফ মানে কি, লাফ দেওয়া, আর আরোহমূলক লম্ফ মানে আরোহের মধ্যে যে লাফটা দেওয়া হয়। যেমন দেখো তুমি রফিক মারা গেল, শফিক মারা গেল এবং জব্বার মারা গেল, বরকত মারা গেল, এটা থেকে আমরা বললাম যে সকল মানুষ হয় মরণশীল। এই যে তুমি মাত্র 4টা মানুষের থেকে তুমি পৃথিবীর সকল মানুষের একটা মৃত্যুর যে বিষয়টা নিশ্চিত হইলে, এটা আসলে কি বুঝায়, এটা দ্বারা কিন্তু আসলে আমাদের লম্ফ বুঝায়, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখো এক্ষেত্রে আমরা যদি গতে যাই, গতে দেখো বলা হচ্ছে তোমার দৃশ্যকল্প 1 দ্বারা কোন ধরনের কার্য সংমিশ্রণকে বোঝানো হয়েছে। দৃশ্যকল্প 1-এ দেখো বলা হচ্ছে সোডিয়াম, ক্লোরিন, লবণ
এক্ষেত্রে দেখো আমরা কিন্তু বুঝতে পারি এটা কোন ধরনের কার্য সংমিশ্রণ। সোডিয়াম একটি ভিন্ন পদার্থ, ক্লোরিন আরেকটি ভিন্ন পদার্থ, এই দুটি পদার্থ মিলে দেখো একটা পদার্থ তৈরি হলে একটি উপকরণ যেটা হচ্ছে লবণ। এই লবণ কিন্তু তোমার ক্লোরিন বা সোডিয়াম কোনোটাকে নির্দেশ করা হচ্ছে না, সম্পূর্ণ আলাদা একটা বিষয় তোমার এই করা হচ্ছে, ঠিক আছে। যেমন তুমি স্লো যদি দেখো এটা হচ্ছে Na আর এটা হচ্ছে Cl, কিন্তু এক্ষেত্রে দেখো সম্পূর্ণ একটা আলাদা বিষয় NaCl, তোমার একটা তোমার সোডিয়াম ক্লোরাইড নামে একটা লবণ যেটা সৃষ্টি, যেটা সম্পূর্ণ আলাদা বিষয়। তার মানে এটা আসলে কোন ধরনের কার্য সংমিশ্রণকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে আমাদের দেখো ভিন্ন জাতীয় যে কার্য সংমিশ্রণ সেটাকে বোঝানো হচ্ছে। আর তারপর দেখো দৃশ্যকল্প 2-এ তোমার পাঠ্য বই নির্দেশিত বিষয়টির যথার্থতা বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 2-এ দেখো চন্দ্র, সূর্য, বিদ্যুৎ, আগুন, মোমবাতি থেকে আলো সৃষ্টির যে বিষয়টা, এটা দেখো কোন বিষয়টাকে, এটাকে তোমার বহু কারণ ভিত্তিক তোমার নির্দেশ করা হয়েছে, ঠিক আছে। যে তোমার একই আলোর জন্য বহু কারণের তোমার ই করা হয়েছে, তার মানে এবং বহু কারণ বিদের তোমার যথার্থতার কি যথার্থতা, এটা কিন্তু আমরা অলরেডি বলে এসেছি যে এটা কিন্তু গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। এই বহু কারণবিদ গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। এটার দ্বারা আমাদের নির্দেশ করা হচ্ছে বহু কারণকে, এই বহু কারণবিদটা আমাদের গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তী সৃজনশীলে যদি যাই, এক্ষেত্রে দেখো বলা আছে তোমার আরোহের আকারগত ভিত্তিকে আমরা অলরেডি বলে আসছি। আরোহের আকারগত ভিত্তি হচ্ছে তোমার যে তোমার প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতি এবং কার্যকরণ যে নীতিটা, এটাই হচ্ছে তোমার আরোহের আকারগত ভিত্তি। খতে দেখো বলা হচ্ছে আরোহ অনুমানে বস্তুগত সত্যতা নিশ্চয়তা করে। আমরা আকারগত সত্যতার কথা জেনে এসেছি, এবার যদি বস্তুগত কি, আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার সার্বিক সংশ্লেষক। সংশ্লেষক মানে কি? সংশ্লেষক মানে হলো নতুন বিষয়, ঠিক আছে, নতুন বিষয়। এই ক্ষেত্রে কিন্তু নতুন বিষয়টাকে আমাদের এক্ষেত্রে পাওয়া যায় সংশ্লেষক হিসেবে সিদ্ধান্তের ক্ষেত্রে। তো আরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতার পাশাপাশি বস্তুগত সত্যতা অর্জন করা। আরোহের বস্তুগত সত্যতা পর্যবেক্ষণকৃত আশ্রয়বাক্যের সত্যতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত। এখানে আরো আশ্রয়বাক্যের সত্যতার জন্য বাস্তবের সাথে সামঞ্জস্যতা বোঝায়, ঠিক আছে। এই যে বাস্তবের সাথে যে সামঞ্জস্যতা, এটাই তোমার এই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তটা তোমার বস্তুগতভাবে সত্য হয়, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার এইভাবে কিন্তু তোমার এইভাবে বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করে সে, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি এক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমার দৃশ্যকল্প 2-এ পাঠ্য পুস্তকের কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে। দৃশ্যকল্প 2 কি আলো 180 ওয়াট, 60 ওয়াট, 40 ওয়াট, 80 ওয়াট, ঠিক আছে। এটা কোন বিষয়টাকে নির্দেশ করছে? দেখো এটা আমাদের নির্দেশ করছে হচ্ছে তোমার বহু কারণবিদের সমন্বয়বাদের। বহু কারণ সমন্বয়বাদ, এটা কিন্তু বহু কারণবাদ না, বহু কারণ সমন্বয়বাদ। তার মানে এই যে 180 ওয়াটের ইসের জন্য 180 ওয়াটের জন্য যে তোমার 60 ওয়াট, তারপর তোমার 40 ওয়াট, তারপর তোমার এই ক্ষেত্রে যে 80 ওয়াট, ঠিক আছে। এই যে বিষয়গুলো এটা তোমার এক্ষেত্রে ই করা হচ্ছে, ঠিক আছে, নির্দেশ। এটা হচ্ছে বহু কারণবিদ সমন্বয়বাদ, মানে বহু কারণ অনেকগুলো কারণকে সমন্বয় করে যখন একটা বিষয় ঘটে, ঠিক আছে। বহু কারণবাদ হচ্ছে তোমার এক্ষেত্রে 180-র জন্য যদি আলাদা আলাদা বিষয় দেখানো হতো, যে এনার্জি বাল্ব, তারপর তোমার টিউব লাইট কিংবা বলো এলইডি লাইট, ঠিক আছে, এইরকম দেখানো তাহলে সেটা ছিল বহু কারণবাদ। কিন্তু এক্ষেত্রে দেখো বহু কারণ মিলে কিন্তু একটা কারণ, এই যে তিনটা সমষ্টি কিন্তু 180, এই তিনটা মিলে কিন্তু তোমার এই যে 180 ঘটেছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে বহু কারণবাদ সমন্বয়। তার মানে এক্ষেত্রে বহু কারণবাদ সমন্বয় কি, যে তোমার যখন একাধিক কারণ একসাথে মিলিত হয়ে একটা জটিল কাজ সংগঠিত করে, তখন তাকে বহু কারণবাদ সমন্বয় করে, সমন্বয়বাদ বলা হয়, ঠিক আছে। তার মানে এটা বহু কারণবাদ সমন্বয়কে বোঝানো হচ্ছে, বহু কারণ সমন্বয়বাদকে। তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে দৃশ্যকল্প 1-এ কার্যকারণ সম্পর্কিত যে বিষয়টি, কোন বিষয়টি? এক্ষেত্রে দেখো জাকির সাহেব দীর্ঘদিন যাবত ব্যবসা করেন, ব্যবসা ক্রমে লোকসান হতে লাগলো, তারপর একটি কন্যা সন্তান জন্মগ্রহণ, এরপর সেগুলো ব্যবসা জন্মগ্রহণে মানে কন্যা সন্তান জন্মগ্রহণের ফলে এক্ষেত্রে কি হয়েছে? তার ব্যবসা উন্নতি হয়েছে। তার মানে এক্ষেত্রে কার্যকারণ সংক্রান্ত কাকতালীয় অনুপপত্তি, ঠিক আছে। কাকতালীয় অনুপপত্তি কিভাবে? এটা আমরা কাকতালীয় অনুপপত্তিটা অলরেডি বলে এসেছি আমরা, কিন্তু ওই যে তোমার ঈশার ক্ষেত্রে যে কি বলে, এক্ষেত্রে আমরা যখন তোমার কি বলে ওই যে মেয়ে যে ডিম খেয়ে, বন্যা ডিম খেয়ে যখন পরীক্ষা ফেল করে, ওইটার সাথে এই ক্ষেত্রে দেখো মেয়ে কিন্তু হওয়ার ফলে ব্যবসা উন্নতি করে, এটা কিন্তু ই করা হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি যাই পরবর্তী সৃজনশীলে, দেখো পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে তোমার কারণ কি। কারণ কি আমরা জানি, আরোহের কূটাভাস কি। আরোহের কূটাভাস কি আমরা যদি দেখি, আরোহের কূটাভাস হচ্ছে তোমার কূটাভাস হচ্ছে আরোহের আপাত সঙ্গত অসঙ্গত মতবাদ, ঠিক আছে। কূটাভাস কি? আপাত অসঙ্গত মতবাদ,
ঠিক আছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের ভিত্তি বলে মনে করেন। তিনি বলেন প্রতিটি আরোহের ক্ষেত্রে এই নীতিকে অবশ্য স্বীকার্য। তারপর তিনি কি বলেন, প্রতিটি আরোহের ক্ষেত্রে এই নীতির অবশ্য স্বীকার্য। দেখো বলো, এই ক্ষেত্রে দুটি বিষয় আছে। একটা বিষয় হলো তোমার এই নীতিটির উৎস সম্পর্কে মিল বলে আমরা অভিজ্ঞতা অর্জন থেকে বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করি তার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থেকে। মানে বিশেষ যে দৃষ্টান্তগুলো পাই এগুলো কই থেকে পাই আমরা, প্রকৃতির নিয়মানুবর্তিতা। এই ক্ষেত্রে আবার কি বলা হয়, এই ক্ষেত্রে দেখো তিনি কিন্তু অনুমানের যে বৈজ্ঞানিক আদর্শটাকে সেটাকে উনি এক্ষেত্রে প্রকৃতির উপরে জোর দিয়েছে, বিজ্ঞানের উপর না। এবং এই যে বিজ্ঞান এবং প্রকৃতির উপর যে তোমার আপাত দৃষ্টিতে যে তোমার অসঙ্গতটা মনে হচ্ছে, ঠিক আছে, আপাত দৃষ্টিতে যে ক্ল্যাশটা মনে হচ্ছে, এটা হচ্ছে তোমার আরোহের কূটাভাস। ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে গতে বলা হচ্ছে উদ্দীপকে পাঠ্যপুস্তকে উল্লেখিত কোন বিষয়টি প্রতিফলন ঘটেছে। কোন বিষয়টি প্রতিফলন ঘটেছে যদি আমরা দেখি, এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তোমার বহু বিবাহ, দারিদ্রতা, বাল্য বিবাহকে দেখানো হয়েছে। তার মানে এক্ষেত্রে কোনটা, এটা হচ্ছে আমাদের বহু কারণ বাদকে এক্ষেত্রে নির্দেশ করা হয়েছে। আর উদ্দীপকের বিষয়টি কি যথার্থ না, গ্রহণযোগ্য না, এটা আমরা অনেকবার বলে এসেছি। ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে শর্ত কি, শর্ত আর কারণ কিন্তু এক না। শর্ত হচ্ছে কোনো কার্য সংগঠনের জন্য যে ঘটনাসমূহ কাজ করে ওই ঘটনাসমূহের প্রত্যেকটি হচ্ছে এক একটি শর্ত। মানে একটি কার্য ঘটানোর জন্য যে শর্ত প্রয়োজন, যে এইগুলা প্রয়োজন, তোমার ঘটনা প্রয়োজন একটা কার্য ঘটানোর জন্য। ঠিক আছে। যে আগুন হওয়ার জন্য তোমার আগুন ধরানোর জন্য প্রথম তোমার অক্সিজেন থাকতে হবে, কিংবা তোমার ওই পরিমাণ তোমার পানি থাকলে চলবে না। ঠিক আছে। তারপরে আমাদের প্রয়োজনীয় তাপ থাকতে হবে। ঠিক আছে। কিংবা কার্বন ডাইঅক্সাইড দেওয়া যাবে না, কিংবা আগুনের ফুলকা দিতে হবে, বা আগুন ধরানোর কোনো বিষয় থাকতে হবে। এই বিষয়গুলো যেগুলো থাকতে হয় কিংবা থাকতে হয় না, সদর্থক নর্থক, এই যে ঘটনাগুলো প্রতিটা ঘটনাই হচ্ছে এক একটা শর্ত। তারপর দেখো এক্ষেত্রে প্রকৃতির ঐক্য বলতে কি বোঝায়। প্রকৃতির ঐক্য বলতে আমরা বুঝি যে প্রকৃতি আর ঐক্য বলতে মানে তোমার ঐক্য মানে মিলবন্ধন। ঠিক আছে। যে তোমার প্রকৃতির প্রতিটা কাজের জন্য যে তোমার প্রকৃতির ঐক্য, যে প্রকৃতি যে একই যদি ঘটনা ঘটে, একই কার্য হয়, তাহলে তোমার একই কারণ যদি ঘটে তাহলে যে একই কার্য হয়। ঠিক আছে। এবং প্রকৃতির যে অপরিবর্তনীয় যে অবস্থা, ঠিক আছে, প্রকৃতিতে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে, এসব ঘটনার মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কিন্তু দেখো প্রকৃতি বিভিন্ন তোমার রকম পরিবর্তনের মধ্যেও প্রকৃতি তার অখণ্ড রূপ বজায় রাখে। তার মানে দেখো যদি তোমার করা হয়, অক্সিজেন থাকে, কিংবা তোমার নৌকা, যদি তোমার নৌকায় পানি উঠে নৌকা ডুবে যাবে, কিংবা যদি তুমি আগুনের উপর পানি দাও আগুন নিভে যাবে। এই যে বিষয়গুলা, ঠিক আছে, প্রকৃতির যে ঐক্যটা, যে একই জিনিস রিপিটেশন হইলে তোমার কার্যটা একই হবে, একই কারণ হইলে একই কার্য হবে, এইটাকেই তোমার এক্ষেত্রে প্রকৃতির ঐক্য বলা হচ্ছে। ঠিক আছে। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে, প্রশ্নবোধক স্থানে দেখো এক্ষেত্রে কোনটি বসবে, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। এবং এটার ব্যাখ্যা আমরা শুরু দিকে করে এসেছি যে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি কি। আর দেখো এক চিহ্নিত বিষয়টি কার্যকরণের সাথে সম্পর্ক। তোমার এই ক্ষেত্রে তোমার প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতির সাথে তোমার কার্যকরণ নীতির তোমার সম্পর্কটা এক্ষেত্রে তোমার ব্যাখ্যা করতে হচ্ছে। যে প্রকৃতির তোমার এক্ষেত্রে নিয়মানুবর্তিতার নীতিটা কি এটা বলতে হবে, তারপর প্রকৃতির কার্যকরণ নীতি কি এটা তোমার ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। তারপর তাদের মধ্যে সম্পর্ক, যে তারা তোমার একই তোমার আকারগত ভিত্তির তোমার অংশ, ঠিক আছে, তোমার অনুমানের অংশ, ঠিক আছে, আকারগত ভিত্তির অংশ। ঠিক আছে। এর ফলে তোমার একটা অনুমান ঘটিত হয়। ঠিক এই বিষয়গুলো তোমার, তারপরে এই দুইটা স্বতঃসিদ্ধ নিয়ম, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে। ঠিক আছে। তাহলে তোমার উত্তর দিলে তোমার এক্ষেত্রে ফুল মার্কস পাবা। ঠিক আছে, ফুল মার্কস। পরবর্তীতে যদি আমরা যাই, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কারণ কি আমরা জানি। কার্যকারণ নীতি বলতে কি বুঝো এটা আমরা জানি। যে তারপর দেখো উদ্দীপকে পাঠ্যপুস্তকের যে বিষয়টি নির্দেশ করা হয়েছে, পাঠ্যপুস্তকের কোন বিষয়টিকে দেখো, পরিবেশ দূষণ হয় বৃক্ষ নিধন করলে, অপরিকল্পিত নগরায়ন করলে, অতিরিক্ত গাড়ি ব্যবহার করলে, কারখানার বর্জ্য ব্যবহার করলে। তার মানে এটা কোনটা, এটা হচ্ছে আমাদের বহু কারণ বাদ। আর এটা কি সমর্থন করো না, করি না। কারণ কি, এটা তোমার যুক্তিবিদ্যা অনুযায়ী এটা গ্রহণযোগ্য না। কারণ যুক্তিবিদ্যা অনুযায়ী তোমার আমরা জানি প্রতিটি কার্যের পিছনে একটি মাত্র কারণ থাকে, অব্যবহৃত অপরিবর্তনীয় শর্ত নিরপেক্ষ একটাই। কিন্তু এক্ষেত্রে আমাদের বহু কারণ, যে একটা কার্যের জন্য বহু কারণ থাকে, তার মানে এটা যুক্তিবিদ্যা অনুযায়ী তোমার এটা সমর্থনযোগ্য না। ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কারণ কি,
কারণ কি আমরা জানি প্রকৃতির ঐক্য বলতে কি বুঝে এটাও আমরা জানি। দৃশ্য একে বাবার বক্তব্য কোন বিষয়টিকে নির্দেশ করছে? দৃশ্যকল্প একে দেখো সিয়াম তার বাবাকে বললো, আচ্ছা সিয়াম তার বাবাকে বললো পাড়ায় একজন মানুষ মৃত্যুবরণ। সিয়ামের কথা শুনে তার বাবা বললেন যার যখন সময় আসবে সে তখন মৃত্যুবরণ করবে, সেটা হৃদরোগে আক্রান্ত, পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনা, অনাহারে কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। তার মানে এক্ষেত্রে দেখো মৃত্যুর কয়েকটা কারণের কথা বলা হয়েছে। তো এটাকে আসলে কি বোঝানো হচ্ছে? এটা আসলে বহু কারণবিদ বোঝানো হচ্ছে যে তোমার এক্ষেত্রে দেখো মৃত্যু বরণ করবে কি কারণে? সেটা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে, পানিতে ডুবে করতে পারে, সড়ক দুর্ঘটনা, অনাহারে, দুরারোগ্য ব্যাধিতে। এটা হচ্ছে বহু কারণ বাদকে বোঝানো হচ্ছে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে যে যুক্তিবিদ্যা এটাকে সমর্থন করে না, তার মানে তো যুক্তিবিদ্যা ভুল, কারণ এখানে তো সঠিক বলতেছে যে সে যখন মৃত্যুবরণ করতে পারে সে তোমার অ্যাক্সিডেন্টও মরতে পারে, কিংবা পানিতে ডুবে মরতে পারে, হৃদরোগেও মরতে পারে। কিন্তু বিষয়টা এইরকম না, বিষয়টা হচ্ছে তোমার কি মানুষ কখন মারা যায়? মানুষ মারা যায় যখন তার মস্তিষ্কটা মারা যায়। তার মানে মানুষ মারা যাওয়ার পিছনের একমাত্র কারণ হচ্ছে ব্রেইন ডেড, ঠিক আছে, মস্তিষ্কটা মারা যাওয়া। তার মানে এটা হচ্ছে আমাদের মেইন কারণ, এবং এই কারণটা মস্তিষ্কটা ডেড হইতে পারে যখন আমাদের হৃৎপিণ্ড কাজ বন্ধ করে দিবে, কিংবা আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, কিংবা আমরা যখন মনে করো আমাদের কোনো একটা অঙ্গ রক্ত অনেক বেশি ক্ষরণ হবে, কিংবা আমাদের খাবার থাকবে না বা দুরারোগ্য ব্যাধি হবে, তখন আলটিমেটলি কারণটা কি? আমাদের ব্রেনটা ডেড হয়ে যাবে। তার মানে কিন্তু দেখো এক্ষেত্রে কিন্তু মৃত্যুর কারণ হিসাবে এগুলা বলা হচ্ছে, মৃত্যুর কারণ কিন্তু এগুলো না। মৃত্যুর কারণ হচ্ছে তোমার ব্রেন ডেড। ব্রেন ডেডের কারণ হিসাবে তুমি এগুলা বলতে পারো। তার মানে এক্ষেত্রে দেখো বহু কারণ বিদটা কিন্তু এই জন্যই যুক্তিবিদ্যা সমর্থন করে না। যুক্তিবিদ্যা কিন্তু কোনো ভুল বিষয় না, ঠিক আছে। এক্ষেত্রে বহু কারণ বাদটাকে আমরা নর্মালি যেটা বলি, ঠিক আছে। আমরা কিন্তু দেখো তোমার একটা বিষয় আছে, যখন তোমার এইরকম একটা ঘটনা আছে যে আজরাইল কিন্তু মানুষকে, আমরা ইসলাম ধর্ম অনুযায়ী করি যে আজরাইল কিন্তু মানুষের জান কবজ করে। কিন্তু এটা যখন হলো আজরাইলকে দায়িত্ব দেওয়া হলো, তখন আজরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললো যে আল্লাহ, যে সবাই তো এখন আমাকে দোষারোপ করবে যে আজরাইল মারছে, ঠিক আছে। তখন কিন্তু আল্লাহ বললো যে তোমার কথা কেউ বলবে না, সবাই বলবে যে গাড়ির নিচে পড়ে মারা গেছে, কিংবা রোগে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, না খেয়ে মারা গেছে। কেউ কিন্তু আমরা বলি না যে তারে আজরাইল জান কবজ করেছে। অথচ ইসলাম ধর্ম অনুযায়ী মৃত্যুর কারণ কি? আল্লাহর তোমার নির্দেশে আজরাইল তোমার জান কবজ করেছে, ঠিক আছে। তার মানে মৃত্যু যে কার্যটা, এই কার্যটার একমাত্র কারণ হচ্ছে আজরাইলের জান কবজ করা। আজরাইল আমাদের যে জান কবজ করে এইটা। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমার কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে আমরা মানুষ এটা তৈরি করে নিয়েছি, যেটা আল্লাহরই একটা নির্দেশ, যেক্ষেত্রে আমরা অনেকগুলা কারণ বলছি, ঠিক আছে এইটা। তারপর দেখো আমরা যদি ঘতে যাই, দেখো বলো দৃশ্যকল্প 2 এবং 2-এ ফারুক এবং মানিকের বক্তব্য যৌথভাবে কারণের যে বিষয়টি। মেঘনা নদীতে নৌকা ডুবে মানুষের মৃত্যু ঘটায়। ফারুক বললে ঝড়ো বাতাস, তীব্র স্রোত, নদীতে জোয়ার থাকে, নৌকাটি ডুবে মৃত্যু ঘটেছে। এবং ফারুকের কথা শুনে মানিক বলল কেবলমাত্র তা নয়, ছোট নৌকা বেশি যাত্রী বহন, মৃত ব্যক্তির সাঁতার না জানা, মাঝির অপরিদর্শিতা, লোকটির মৃত্যু বরণের সাথে সম্পর্কিত। তার মানে ফারুক বলেছে এই কথাগুলো, আর মানিক বলেছে এই কথাগুলো। তাদের কারণগুলো দেখে কোন বিষয়টিকে তুলে ধরেছে। দেখো এক্ষেত্রে আমাদের যে কারণে আবশ্যিক শর্ত, এক্ষেত্রে মানিক দেখো ফারুকের বক্তব্যের মাধ্যমে কি এসছে? কারণের আবশ্যিক, ঠিক আছে, আবশ্যিক শর্ত। আর মানিকের যে বিষয়গুলো, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত বিষয়। এখন তোমার আবশ্যিক শর্ত কি আর পর্যাপ্ত বিষয় কি? আবশ্যিক শর্ত হচ্ছে তোমার কোনো ঘটনার কারণের জন্য সকল প্রকার সমষ্টি শর্ত কারণের অংশ। আর কেউ যখন এই শর্তকে আবশ্যিক অর্থে বা কেউ শর্তকে পর্যাপ্ত অর্থে গ্রহণ করেছে, ঠিক আছে। কেউ বলেছে এটা আবশ্যিক শর্ত, আবার কেউ বলেছে এটা তোমার পর্যাপ্ত শর্ত, ঠিক আছে। এখন যে শর্তের অনুপস্থিতিতে ঘটনা অনুপস্থিত থাকে তাকে কি বলে? তাকে আবশ্যিক শর্ত বলে। আর তোমার যেমন মেঘ না হলে, মেঘের জন্য আবশ্যিক শর্ত কি? বৃষ্টি হওয়া, মানে বৃষ্টি হওয়ার জন্য আবশ্যিক শর্ত কি? মেঘ থাকা, ঠিক আছে। কেন মেঘ অনুপস্থিত থাকলে বৃষ্টি হইতে পারে না, এটা হচ্ছে তোমার আবশ্যিক শর্ত। মানে ওই ঘটনাটা না ঘটলে, মানে কারণটা না হলে ওই কার্য হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আবশ্যিক শর্ত, এই শর্তটা তোমার থাকতেই হবে, যেটা ফারুকের কথায় উঠে এসছে। আর এক্ষেত্রে মানিকের কথায় কি? দেখো শুধুমাত্র মেঘ থাকলে বৃষ্টি হবে এরকম না, অনেক সময় মেঘ থাকে বৃষ্টি হয় না। এক্ষেত্রে আরো পর্যাপ্ত শর্ত কি? পর্যাপ্ত শর্ত হিসাবে আমরা এক্ষেত্রে দেখো বলতে পারি যে এক্ষেত্রে আমাদের দেখুন অন্য একটা কারণে, যেমন দহন কার্য সম্পাদন করার জন্য অক্সিজেন আবশ্যক। অক্সিজেন আবশ্যক হলেও এক্ষেত্রে আমাদের প্রয়োজন কি? আরো তোমার এক্ষেত্রে তোমার নির্দিষ্ট তাপ, দাহ্য বস্তু, অগ্নিসংযোগ, নির্দিষ্ট তাপমাত্রা, এগুলো প্রয়োজন। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের তোমার পর্যাপ্ত বিষয়, যে এই পর্যাপ্ত বিষয়গুলো থাকতে হবে, যেটা মানিকের বক্তব্যে উঠে এসছে, ঠিক আছে। তারপর দেখো আরোহের ভিত্তি কি? আরোহের ভিত্তি হচ্ছে তোমার
আরোহ যার উপর যেসব বিষয় বা যার উপর ভিত্তি করে তোমার আরোহ অনুমান প্রতিষ্ঠিত হয় তাকে আরোহের ভিত্তি বলা হয়, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে খতে কার্য ও কারণ দুটি সাপেক্ষ পদ। এটা আমরা জানি যে সাপেক্ষ পদ বলতে যে পদগুলো তোমার পদ বলতে এক্ষেত্রে তোমার একটার আরেকটার উপর নির্ভরশীলতাকে বোঝানো হচ্ছে, যে কারণ ছাড়া কার্য ঘটে না, ঠিক আছে, কিংবা কার্য হয় না যদি কারণ না থাকে। এই যে বিষয়গুলো এগুলা জন্য এটাকে সাপেক্ষ পদ বলা হচ্ছে। দৃশ্যকল্প 2 আরোহের কোন আকারগত ভিত্তিকে বলা হয়েছে? প্রকৃতির নিয়মানুবর্তিতা নাকি কার্যকরণ নীতি? দৃশ্যকল্প 2 দেখো গত বছর যেরকম আবহাওয়া ছিল এই বছর দেখা যাচ্ছে এবছরে তেমনটি, কখনো ঝলমলে আকাশ, সুন্দর আকাশ, কখনো মেঘের ঘন ঘটা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়ের তাণ্ডব। এটা কোন বিষয়টাকে? এটা প্রকৃতির নিয়ম অনুবর্তিতা, ঠিক আছে, যে প্রকৃতি সবসময় তোমার যদি একই কার্য হয় তাহলে তোমার একই ঘটনা ঘটবে, ঠিক আছে। এই যে প্রকৃতির যে নিয়ম অনুবর্তিতার নীতি, প্রকৃতির ঐক্যের যে বিষয়গুলো এটা তোমার এক্ষেত্রে বলতে হবে। তারপর দৃশ্যকল্প 1 দ্বারা নির্দেশিত আরোহের ভিত্তিটির স্বরূপ। দৃশ্যকল্প 1 দ্বারা আরোহের কোন ভিত্তিকে বলা হয়েছে? তোমার স্নেহা তার বান্ধবীকে শ্রেয়াকে বলল প্রতিদিন মানুষ কোন না কোনো কারণে মারা যায়, কেউ আগুনে পুড়ে, কেউ দুর্ঘটনা, কেউ বিষ পানে, কেউ ট্রলার ডুবে, ঠিক আছে। কোন আরোহের কোন ভিত্তিটাকে এক্ষেত্রে বলা হয়েছে? দেখো এক্ষেত্রে আরোহের কার্যকরণ ভিত্তিটাকে বলা হয়েছে, ঠিক আছে। আরোহের কার্যকরণ, যে এই কার্যটা ঘটলে এই কারণটা ঘটে, আগুনে পুড়লে মানুষ মারা যায়, এইটা ঘটলে এটা হয়, ঠিক আছে। যে কোনো কার্য সেটা এক্ষেত্রে কার্যকারণের যে বিষয়টা এটা তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে যেটা। তারপর দেখো কারণ কি, দেখো আমরা যদি প্রিভিয়াস যে কটা সৃজনশীল দেখলাম তার মধ্যে প্রায় 75%, ঠিক আছে, 75%-এ কিন্তু তোমার এক্ষেত্রে এক্ষেত্রে 75% নিচে কিন্তু এক্ষেত্রে দেখো তোমার বলা হয়েছে তোমার কার্যকরণ নীতির কথা, ঠিক আছে। কারণ কি এই সংজ্ঞাটা। তারপর একক শর্ত কারণ হতে পারে না। কারণ হিসাবে আমাদের একটাই দরকার, শর্তের জন্য প্রতিটি কার্যের জন্য একটি কারণ থাকে, কিন্তু একটি কারণ ঘটানোর জন্য, একটি কার্য ঘটানোর জন্য অনেকগুলা শর্ত থাকে যেগুলো মিলে একটা কারণ ঘটে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে। যেমন বলা হচ্ছে তোমার কি আগুন, এখন আগুনের জন্য তোমার যে শর্ত থাকতে পারে, যে নির্দিষ্ট তাপ থাকতে হবে, দাহ্য পদার্থ থাকতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো এগুলো হচ্ছে এক একটা শর্ত। নৌকা ডুবার জন্য তোমার যেই করতে হবে, কি কি উপস্থিত থাকতে হবে, যে তোমার ধরো প্রতিকূল অবস্থা থাকতে হবে, কিংবা কি কি থাকা যাবে না, ঠিক আছে, মাঝে পারদর্শিতা থাকা যাবে না, কিংবা থাকা যাবে না তোমার যে ব্যক্তি ডুবে গেল, মারা গেল, তার সাঁতার জানতে পারবে না, এগুলো কিছু জিনিস থাকতে হয়, কিছু জিনিস না থাকতে হয়। এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে তোমার এক একটা শর্ত, ঠিক আছে। তো গতে দেখো বলা হচ্ছে দৃশ্যকল্পের 2 কার্যকরণ কোন ধরনের অনুভব। দৃশ্যকল্প 2 কি বলা হচ্ছে? বিড়ালের ডাক শুনে বাইরে বের হয় হানিফের দুর্ঘটনার কারণ। তো এটা কার্যকরণ নীতির তোমার কোন ধরনের ঘটেছে? তোমার কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। কাকতালীয় অনুপপত্তি কি, কখন ঘটে আমরা অলরেডি আলোচনা করেছি। কারণে গুণগত বৈশিষ্ট্যের আলোকে দৃশ্যকল্প 1 এর অনুপপত্তি। দৃশ্যকল্প 1 কি? এইচএসসিতে ভালো ফলাফলই রায়হানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কারণ। এইচএসসিতে ভালো ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এটা কে বলছে ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জন্য তোমার ভালো করে পড়তে হবে, ভালো করে পরীক্ষা দিতে হবে। এই ক্ষেত্রে এইচএসসিতে ভালো ফলাফল করলে কি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকে নাকি? ঠিক আছে, তো এটা দেখো দৃশ্যকল্পের কোন অনুপপত্তিকে তুলে ধরেছে? এটা আসলে দেখো তোমার দূরবর্তী শর্তকে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা কারণ, এটা একটা শর্ত, কিন্তু এটা অনেক দূরের, যে এইচএসসি অনেক দূরে। হ্যাঁ, এইচএসসিতে ভালো করছে মানে সে লেখাপড়া করেছে, এটা একটা দূরের জিনিস। এই দূরের জিনিসটাকে তুমি সেই কবে এইচএসসি গেল এবং তারপরে তুমি এই এডমিশন দিলা, তুমি টিকে গেলা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটার সাথে এটা কোনো রিলেটেবল না, ঠিক আছে। তার মানে এটা দূরবর্তী কারণ হিসেবে অনুপপত্তি, গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে, ঠিক আছে। তারপর যদি দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আরোহের ভিত্তিগত প্রকার 2 প্রকার, আকারগত, বস্তুগত। দূরবর্তী কারণকে শর্তকে কারণ বলা। দূরবর্তী, প্রথমত দেখো শর্তকে কারণ বলা যায় না, শর্ত আলাদা বিষয়, কারণ আলাদা বিষয়। আর দূরবর্তী শর্তকে কারণ বলা যায় না, কারণ এটা অনেক দূরের একটা বিষয়। কারণ হচ্ছে একটি কার্যের একদম অব্যবহৃত শর্ত নিরপেক্ষ তোমার একদম পূর্ববর্তী ঘটনা, একদম সাথে সাথে ইমিডিয়েট যে ঘটনা ঘটে উঠেছে। কিন্তু দূরবর্তী মানে কি, এটা অনেক ডিস্টেন্স আছে, ঠিক আছে, অনেক ডিস্টেন্স। এই জন্য এটাকে কারণ বলা যায় না। গতে দেখো বলা হচ্ছে শ্রেণীকক্ষে জ্ঞান অর্জনের বিষয়টি কারণের কোন ধরনের নির্দেশ করছে, ঠিক আছে। কোন ধরনের কারণ নির্দেশ করছে? তোমার
আসলাম বলল আমরা সাধারণত বই পত্রিকা ম্যাগাজিন শিক্ষক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্ঞান অর্জন করি, কিন্তু সালমা বলল শ্রেণী কক্ষ হলো ফলপ্রসূ জ্ঞান অর্জনের মাধ্যম, কেননা শ্রেণী কক্ষে ছাত্র শিক্ষক টেবিল চেয়ারের সমন্বয়ে জ্ঞান অর্জিত হয়। ঠিক আছে, সবকিছু সমন্বয় টেবিল চেয়ারের মাধ্যমে। ঠিক আছে, কোন ধরনের বিষয়কে নির্দেশ করছে? এই জন্য জ্ঞান অর্জনের যে বিষয়টা এটাকে তোমার বহু কারণ। ঠিক আছে, মানে তোমার জ্ঞান অর্জনের জন্য অনেকগুলা কারণের কথা বলা হয়েছে, যে এক্ষেত্রে শিক্ষক, ছাত্র, টেবিল চেয়ার, বোর্ড সবকিছুর সমন্বয়, তার মানে এক্ষেত্রে আমাদের বহু কারণ ভিত্তিক। তারপর দেখো এক্ষেত্রে কার্যকারণের আলোকে আসলামের বক্তব্য। কার্যকারণের ইসে কি দেখো, আসলামের বক্তব্যটা ছিল যে সাধারণত বই পত্রিকা ম্যাগাজিন শিক্ষক সামাজিক জ্ঞান অর্জন করি। ঠিক আছে, এক্ষেত্রে কার্যকরণ এই কি কার্যকরণ তোমার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এটা কি কি নির্দেশ করা হয়েছে, বক্তব্য বহু কারণ ভিত্তিকেও কিন্তু এক্ষেত্রে তার আসলামের ইস্যু কিন্তু বহু কারণ ভিত্তিক করা হয়েছে, এবং তারপর বলতে বহু কারণ ভিত্তিটা গ্রহণযোগ্য কিনা কিংবা কিভাবে এটা বহু কারণ ভিত্তিক করেছে সরি, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে। ঠিক আছে, তারপরে ইস্যু যদি দেখি, আরোহের ভিত্তি দুই প্রকার, লম্ফ আরোহের প্রাণ, এটা আমরা বলেছি। দৃশ্যকল্প একের কারণের দ্বারা কোন বিষয়টিকে নির্দেশ করা হচ্ছে, কোন বিষয়টিকে? এক দ্বারা তোমার মৃত্যু, এর জন্য করোনা ভাইরাস আক্রান্ত, এর জন্য ডেল্টা প্রাদুর্ভাব। ঠিক আছে, অস্বাস্থ্যকর পরিবেশ কিংবা স্বাস্থ্যবিধি না মানা, ভ্যাকসিন গ্রহণ অনীহা, এটা কোন বিষয়টাকে নির্দেশ করেছে বলো? এটা আমাদের নির্দেশ করেছে হলো বহু কারণবাদকে, আর তারপর এটা আর বলার তার কিছু প্রয়োজন নাই। দুইয়ের চিত্রটি পাঠ্যপুস্তকের আলোকে, দুইয়ের চিত্রটি কাকে নির্দেশ করছে? দেখো, আলো তৈরি হওয়ার জন্য অনেকগুলো বিষয় দেখানো হয়েছে, এটা কোনটা? এটাও কিন্তু আমাদের বহু কারণ ভিত্তিকে তোমারই করা হয়েছে। ঠিক আছে, কারণ একটা কারণের জন্য অনেকগুলা কারণ দেখানো হয়েছে। তারপর আজকে সর্বশেষ সৃজনশীল যদি দেখি, কূটাভাস শব্দটির অর্থ কি? কূটাভাস শব্দটির অর্থ হচ্ছে তোমার আপাত অসঙ্গত মতবাদ। ঠিক আছে, যেটা আমরা খালি চোখে যেটাকে মনে হচ্ছে যে এদের মধ্যে একটা বিরোধ আছে। ঠিক আছে, এটাই হচ্ছে কূটাভাস। কার্য সংমিশ্রণ বলতে কি বুঝে? কার্য সংমিশ্রণ বলতে কি বুঝে আমরা জানি, তারপর যদি দেখি, যখন অনেকগুলো কারণ মিলিত হয়ে মিশ্র কার্য সৃষ্টি করে। ঠিক আছে, অনেকগুলো কারণ মিলিত হয়ে যখন মিশ্র কার্য সৃষ্টি করে, ওই কারণগুলো পৃথকভাবে প্রকাশিত না হয়ে একত্রিত প্রকাশিত হলে সেই মিশ্রটিকে তোমার কার্য সংমিশ্রণ, মানে অনেকগুলা কারণ এবং অনেকগুলা কারণ মিলে তোমার কার্যটাও তোমার মিশ্রিত হয়ে একটি কারণকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই জন্য এটাকে কার্য সংমিশ্রণ বলা হচ্ছে। যেমন তোমার ঘরে 10টি 100 ওয়াটের বাল্ব জুড়ে কিন্তু বাল্বগুলো সমন্বয়ে যে আলো, ঠিক আছে, আমার রুমে কয়টা আছে? 1 2 3 4 5 6টা লাইট আছে। ঠিক আছে, এই 6টা লাইট মিলে যে আলোকে দিচ্ছে, আলো হচ্ছে। ঠিক আছে, এটাকেই তোমার বলা হচ্ছে তোমার কি, তোমার এটাকেই তোমার বলা হচ্ছে তোমার মিশ্র কার্য। ঠিক আছে, বা কার্য সংমিশ্রণ। তারপর উদ্দীপকে এক আরোহের অনুমানে কোন ভিত্তিটিকে? ভূমিকম্প প্রকৃতির নিজস্ব রীতিতে ঘটে। ঠিক আছে, এটা কোনটা? এটা আমাদের প্রকৃতির যে নিয়মানুবর্তিত নীতি আছে। ঠিক আছে, আকারগত কার্যকরী ঘটে না, সরি, এক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতিকেই করা হয়েছে, যে তোমার প্রকৃতির নিজস্ব রীতিতে ঘটে। ঠিক আছে, যে প্রকৃতির যে বিষয়টা, ভূমিকম্পের যে বিষয়টা যখন কখনো হয়, এই বিষয়টাকে। আর উদ্দীপক 2 কি আমরা বুঝতে পারি এক্ষেত্রে? উদ্দীপক 2 গুণগত বৈশিষ্ট্য মূল্যায়ন করো। মশার কামড় ম্যালেরিয়া রোগের কারণ, তার মানে কার্যকারণ যে আকারগত ভিত্তিটা আছে আরোহের, ওইটাকে আমাদের এক্ষেত্রেই করা হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের তোমার ফার্স্ট পেপার লজিকের যেই সর্বশেষ যে চ্যাপ্টার 7, এই বিষয়টার তোমার আজকের রিভিশন এবং টেস্ট পেপার সলভিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর যদি না বুঝতে পারো তাহলে বারবার এই চ্যাপ্টারগুলা রিভিশন দাও এবং তোমার আমার ক্লাসটা রিপিট করতে পারো, কিংবা তোমাদের যে বই আছে মেইন বই থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।